কিন্তু তাতে রূপন্তীর কি দোষ? রূপন্তী তো কিছু করেনি, যা করার করেছে তার বাবা। সেক্ষেত্রে রূপন্তীকে মেনে নেওয়া, তাকে ভালোবাসায় তো কোনো প্রতিবন্ধকতা থাকতে পারে না। বিভানের উচিত এবার নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া, রূপন্তীকে আপন করে নেওয়া, ওই মেয়েটাকে নিয়ে নিজের জীবনটা একটু সাজিয়ে তোলা। তবে বিভানের মন এ কথা মানতে চাইল না। মন মস্তিষ্কের দোটানায় জর্জরিত হয়ে পড়ল বেচারা। মাথা চেপে বসে পড়ল নিচে। ভোরের আলো ফুটেছে, চারদিকটা সূর্যের আলোয় ভরে উঠেছে ইতিমধ্যে। বিভানের ঘুম ভাঙল মাত্রই। অবশ্য সে ঘুমিয়েছে কোথায়? সারা রাত তো রূপন্তীকে জ্বালিয়েছে সে। তারপর কিছুক্ষণ নিজের যন্ত্রণায় জ্বলতে জ্বলতে চোখ দুটো একটু লেগে এসেছিল, এই যা। বিভান কোনো রকমে হাত মুখ ধুয়ে শুষ্ক চুলেই বেরিয়ে এলো বাইরে। বসার কক্ষে পা রাখতে না রাখেই মেজাজ বিগড়ালো। বসার কক্ষে পা রাখতে না রাখতেই মেজাজ বিগড়ালো বেচারার। সকাল সকাল ইমদটা এসে হাজির এ বাড়িতে। বসে রয়েছে সোফায়। বিভান চোখে মুখে থমথমে ভাব নিয়ে গিয়ে বসলো ইমাদের পাশে। কিছুটা রুক্ষ কণ্ঠে শুধালো, এত সকালে এই বাড়িতে কি করছিস তুই? রূপন্তীকে কলেজের জন্য নিতে এসেছি। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। চিবিয়ে চিবিয়ে সে বলল, কেন, ওর পা নেই? এটা কলেজ অব্দি যেতে পারবে না? কোলে করে নিতে হবে তোকে? ইমাদ বিব্রত হলো কিছুটা। আমতা আমতা করে জবাব দিল, না মানে ভাবলাম এই পথে দিয়েই তো যাচ্ছি, রূপন্তীকে সাথে করে নিয়ে যাই। শুধুমাত্র রূপন্তীই কেন? বিভান দাঁতে দাঁত চাপলো, শক্ত কণ্ঠে বলতে চাইলো আরো কিছু, কিন্তু এর মধ্যেই খাবার কক্ষ থেকে ডাক পড়লো। রূপন্তী খাবার তৈরি করে ডাকছে। ইমাদু যেন সুযোগ পেল। এখানে বসে বসে বিভানের প্রশ্নের উত্তর দিতে দিতে বিরক্ত সে। কোথায় এত সকালে সে ছুটে এসেছে রূপন্তীকে একটু দেখবে, তার আশেপাশে ঘুরঘুর করবে, তা না, এই ছেলের পুলিশের ন্যায় জেরার পাল্লায় পড়েছে। ইমাদ উঠে দাঁড়ালো, জোরপূর্বক উষ্টে একটু হাসি ফুটিয়ে তুলে বলল, খেতে ডাকছি রূপন্তী, চল খেতে যাই। কেন, বাড়ি থেকে খেয়ে আসিস নি? ভরকে গেল ইমাদ। আমতা আমতা করে বলল, না মানে ভেবেছিলাম রূপন্তীর সাথে একসাথে সকালে নাস্তা করব, তাই আর কি। বিভান কটমট করলো। ইচ্ছে হলো এখনই এই বদমাশ ইমাদকে লাথি মেরে বাড়ি থেকে এক্ষুনি বের করে দিতে, কিন্তু ভদ্রতার খাতিরে তাও পারছে না। হাজার হলেও ছেলেটা তার ভাই, আবার বন্ধু, তার উপরে মুহূর্তটাও খাওয়ার। এমন সময়ে চরম শত্রুকেও বাড়ি থেকে বের করে দেওয়া উচিত নয়। বিভান এবং ইমাদ একসাথেই খাবার কক্ষে এলো। দুজন বসলো পাশাপাশি। রূপন্তী আগে থেকেই প্রস্তুত করে রাখা খাবারের থালা এগিয়ে দিল তাদের পানে। অতঃপর নিজেও একটা থালা নিয়ে বসলো বিভান এবং ইমাদের মুখোমুখি। বিভান চুপচাপ খাওয়া শুরু করলেও ইমাদ চুপ রইতে পারল না। তার যেন দরদ উতলে উঠছে রূপন্তীর জন্য। মেয়েটার প্লেটের পানে তাকিয়ে সে বেশ চিন্তিত স্বরে বলল, ওইটুকু খাবারে তোমার পেট ভরবে? আরও সারাদিন কাজ করবে। রূপন্তী সৌজন্য সূচক হাসলো, নম্র স্বরে বলল, না না, এইটুকুই ঠিক আছে। ওইটুকুতে কিভাবে থাকে? আর একটা রুটি নাও। ইমাদ কথাটা বলেই নিজের থালা থেকে একটা রুটি তুলে তো রূপন্তীর প্লেটের পানে বাড়িয়ে দিল। মেয়েটা চমকালো, সাথে বিরক্তও হলো বেশ। এই ইমাদ নামক লোকটা ইদানিং বেশিই করছে, দিন দিন কেমন অসহ্যকর হয়ে উঠছে। রূপন্তী মনে মনে বিরক্ত হলেও তা প্রকাশ করলো না। নিজের প্লেটটা দ্রুত সরিয়ে নিয়ে বলল, আরও রুটি আছে, প্রয়োজন হলে আমি সেখান থেকে নিয়ে নেব। আপনার প্লেটেরটা আপনিই খান। ইমাদ বাড়ানো রুটিটা আবার ফিরিয়ে নিল। খাওয়া শুরু করলো আস্তে ধীরে। বিভান এতক্ষণ আর চোখে দেখছিল সবটাই। ভিতরে ভিতরে বেশ একটা দাবানল যে টকবক করে ফুটছে তা যেন তার চোখ দুটো দেখেই বোঝা যাচ্ছে। এমনি সারা রাত নির্ঘুম, তার উপর সকাল সকাল এই বান্দার উৎপাত। চোখ দুটো রক্তিম বর্ণ ধারণ করেছে ইতিমধ্যে। বিভান খেতে খেতেই ইমাদকে উদ্দেশ্য করে বলল, তুই কখনো বিরিয়ানি খেতে খেতে তার মধ্যে এলাচ খুঁজে পেয়েছিস ইমাদ?
ইমাদ চোখ মুখ কুঁচকালো, কণ্ঠে বিরক্তি নিয়ে বলল, খুবই বিরক্তকর একটা জিনিস। আদা দিয়ে চা খাওয়ার সময় দাঁতের মাঝে কখনো কচ করে আদার কুচে পড়েছে তোর? ইমাদ একটু সময় নিল, ভেবে বলল, আদা চা তেমন একটা খাইনি, তাই ঠিক মনে পড়ছে না। কিন্তু তুই হঠাৎ এমন প্রশ্ন করছিস কেন? কারণ তোকে না আমার অনেকটা ওই বিরিয়ানির এলাচ আর আদা চায়ের আদা কুচির মতোই কিউট লাগে। শুধু কিউট না, ওভার কিউট। ইমাদের মাথায় পুরো কথাটা ধরলো না। বিভান এটা তার প্রশংসা করলো নাকি মজা উড়ালো? বিরিয়ানির এলাচ আর আদা চায়ের কুচি করা আদা সর্বদাই বিরক্তিকর, কিন্তু বিভান তো আবার শেষে কিউট লাগিয়ে দিয়েছে। ঠিক কি বলতে চাইছে এ ছেলে? ইমাদ কপাল কুঁচকে প্রশ্ন করলো। মানে? বিভান খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো, হাত ধোয়ার জন্য যেতে যেতে বলল, মানে বোঝার বয়স এখনো হয়নি তোর। আগে বয়স হোক, তখন এমনি এমনি বুঝে যাবে। স্পেনে এখন গ্রীষ্মকাল, সূর্যটা উজ্জ্বল বেশ, সাথে আবহাওয়া তাপমাত্রাও বেড়েছে। এ দেশটির জলবায়ু অত্যন্ত বৈচিত্র্যপূর্ণ এবং বিভিন্ন অঞ্চল ভেদেও এর বৈচিত্র্যতা পরিলক্ষিত। সে অনুযায়ী তাদের সাজ পোশাকও। এলিনার জন্ম স্পেনেই এবং তার বেড়ে ওঠাও এখানেই, সুতরাং তার সাজ পোশাক, চালচলন, আচার আচরণ সবকিছু এদেশের নিয়মে। গ্রীষ্মকালীন এ আবহাওয়ায় এলিনা আজ শরীরে জড়িয়ে একটা হাতা কাটা টি শার্ট এবং ঢোলাঢালা প্যান্ট। ফর্সা মুখশ্রীতে কৃত্রিম কোনো প্রসাধনীর ছোঁয়া নেই। সিল্কি হালকা সোনালী বর্ণের চুলগুলো ছড়িয়ে রয়েছে পিঠ জুড়ে। এলিনা এই সাজ পোশাকেই কলেজে ঢুকলো। এদিক ওদিক চোখ বুলিয়ে এগিয়ে গেল জ্যাক, ইমাদ, দোলা, বিভান, রূপন্তীর পানে। উষ্ঠে হাসি ফুটিয়ে ইংরেজি বাক্যে বলল, এলিনা, আজ আমাকে রেখে আড্ডায় বসে গেছো? এলিনার উপস্থিতি টের পেয়ে তার পানে ফিরে তাকালো সকলে। অমনি জ্যাক থমকে গেল যেন। হৃদয় স্পন্দন বেড়ে গেল তার। মেয়েটাকে আজ যেন অস্বাভাবিক সুন্দর লাগছে। কেমন প্রাকৃতিক সাথে মিশে গেছে এলিনার রূপ। জ্যাক এই মেয়েটিকে পছন্দ করে বেশ আগে থেকে, কিন্তু তা প্রকাশ করতে পারছে না। হাজার হলেও সে বিভান ইয়াফির বন্ধু। বেশ অনেকগুলো দিন ধরে তারা আছে একে অপরের সাথে, সেই সুবাদে বিভানের বাতাস কিছুটা হলেও লেগেছে জ্যাকের শরীরে। এদের বুক ফাটে তবু মুখ ফোটে না। রূপন্তী কিছু সরে বসতে দিল এলিনাকে। ফলস্বরূপ তার অন্য পাশে থাকা দোলাকেও কিছুটা সরে গিয়ে বসতে দিল ইমাদের সাথে ছুঁই হয়ে। মেয়েটা হাঁসফাঁস করে উঠল। হৃদস্পন্দন পূর্বের তুলনায় গাঢ় হলো তার। একে তো পুরুষ মানুষের পাশ ঘেঁষে বসেছে, তার উপর আবার প্রিয় পুরুষ। লজ্জা, সংকোচ, সংশয়ের মিশ্র এবং অনুভূতিতে নাজুক হয়ে পড়েছে মেয়েটার ছোট্ট হৃদয়। এখানে বসেও থাকতেও অস্বস্তি হচ্ছে, আবার উঠেও যেতে ইচ্ছে হচ্ছে না। কতদিন পর, কত শত চেষ্টার পর সে অবশেষে এই ছেলেটার একটু সান্নিধ্য পেয়েছে। এই কলেজে ভর্তি হওয়ার পর প্রথম দিন সেও র্যাগিংয়ের কবলে পড়েছিল। সেদিন কেউ তাকে সাহায্যার্থে এগিয়ে না আসলেও ইমাদ এসেছিল। এই ছেলেটাই তাকে বাঁচিয়েছিল। সেখানে থেকেই ইমাদের প্রতি ভালো লাগা সৃষ্টি হয় দোলার। তারপর ধীরে ধীরে সে ভালো লাগা ঘনীভূত হয়ে মেয়েটার হৃদয়ে একটা প্রখর অনুভূতির সৃষ্টি করেছে। দোলা অনেকবার চেষ্টা করেছে ইমাদের কাছাকাছি আসার, তার দিকে ছেলেটাকে আকর্ষিত করার, কিন্তু বরাবরই সে ব্যর্থ। শেষে এই রূপন্তীর মাধ্যমে একটু কাছাকাছি আসতে পেরেছে ইমাদের। দোলার ভাবনার মধ্যেই ইমাদ নিজে থেকেই তার পাশ থেকে কিঞ্চিত দূরে সরে গেল। হয়তো সে স্বাচ্ছন্দ্য বোধ করছে না এই মেয়েটার পাশে, অথচ এই ছেলেটাই সকাল বিকাল রূপন্তীর পিছু পিছু ঘুরে নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে শেষরামও করে। এটাই বোধহয় ভালোবাসা আর ভালো না বাসার পার্থক্য।
ভালোবাসলে সে নারীর জন্য নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে ছেঁচড়াও হওয়া যায়, আর ভালো না বাসলে সে নারীর স্পর্শ তো দূরে থাক, শরীরের গন্ধ অসহ্য লাগে। ক্লাস শেষে লাইব্রেরিতে এসে বসলো বিভান, জ্যাক, দোলা এবং এলিনা। শুধু বসলো না, রূপন্তী এবং ইমাদ। রূপন্তী সে তো এখানে এসেই নিজের কাজে নেমে পড়েছে, আর ইমাদ তার পিছু পিছু ছুটছে। মেয়েটা কোনো টেবিলের কাছে পৌঁছানোর পূর্বেই ইমাদ সে টেবিলের বই এনে গুছিয়ে রাখছে, অর্থাৎ সে সাহায্য করছে রূপন্তীকে। মেয়েটা হাসলো, নম্র কণ্ঠে বলল, আপনাকে কষ্ট করতে হবে না, আমি একা একাই করতে পারবো। আরে কষ্ট কিসে, তুমিও করছো আমিও একটু সাহায্য করছি, এতে আরও তোমার কাজ তাড়াতাড়ি শেষ হবে। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হলো, চোখ দুটো জ্বলে উঠল তার। দোলাও যে ব্যাপারটা খুব সহজেই গ্রহণ করছে তেমন নয়, তেমন একটা হিংসাত্মক মনোভাব জেগে উঠল মেয়েটার হৃদয়ে। তবে সে সামলালো নিজেকে, নিজের মনকে সান্ত্বনা দিয়ে বলল, হয়তো বন্ধু বলে সাহায্য করেছে। দোলা নিজেকে সামলে নিলেও বিভান সহ্য করতে পারল না। বসা থেকে উঠে পড়ল সে। এগিয়ে গিয়ে বইয়ের তাক থেকে প্রায় 10টার মতো বই টেনে বের করে এনে বসলো একটা খালি টেবিলে। প্রতিটি বই একবার একবার করে উল্টে পাল্টে দেখে 5 মিনিটের মাথায় সে ডাকলো ইমাদকে। গলা উঁচিয়ে বলল, এদিকে ইমাদ। ইমাদ এগিয়ে এসে দাঁড়ালো বিভানের টেবিলের পাশে, ব্রো কুচকে শুধালো, কি হয়েছে? এই বইগুলো গুছিয়ে রাখ। কেন, তুই রাখতে পারিস না? আমি কেন রাখবো? আমি কি বলেছি রূপন্তীকে সাহায্য করব? তুই বলেছিস, তুই কর। ইমাদ কটমট করে তাকালো বিভানের পানে, বইগুলো হাতে তুলে নিয়ে পা বাড়ালো তাকের পানে। বিভানও উঠে দাঁড়ালো, কলিজা জ্বলছে তার। না, এভাবে আর চলতে দেওয়া যায় না, এখন যা করার তাকেই করতে হবে। রোজ রোজ এই যন্ত্রণা নিয়ে টেকা যায় না। শত্রুরা আক্রোশ ক্ষোভ যা আছে শত্রুতা আক্রোশ ক্ষোভ যা আছে সব সালাম সাহেবের উপরে। তার মেয়ের সাথে তো আর সে শত্রুতার কোনো সম্পর্ক নেই, তাহলে বিভান কেন সে শত্রুতার জের ধরে নিজেকে কষ্ট দিবে? এবার থেকে আর সে কষ্ট পাবে না, আর নিজের মনের কথাও লুকিয়ে রাখবে না। এবার সে নিজের ভালোবাসার কথা প্রকাশ করবে। রূপন্তীর ব্যাপারে আর এক চুলও ছাড় দিবে না কাউকে। রাত্রি কিছুটা বেড়েছে, চারদিকটা গাঢ় কৃষ্ণাভ আধারে ছেয়ে গেছে ইতিমধ্যে। বিভান রাত্রি এই ক্ষণে অস্থির ভঙ্গিতে পায়চারি করছে নিজের কক্ষের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত, আর তার পিছু পিছু আছে টাইগার। বিভান এক পা সম্মুখে দিচ্ছে তো টাইগারও লেজ নাড়াতে নাড়াতে এক পা এগিয়ে যাচ্ছে। সেও রীতিমতো পায়চারি করছে বিভানের পিছু পিছু। বিরক্ত হলো ছেলেটা, কপাল কুঁচকে বলল, জ্বালার সাথে টাইগার চুপচাপ দাঁড়িয়ে থাকে এক জায়গায়। টাইগার আদেশ মানলো, চুপচাপ দাঁড়িয়ে পড়লো এক স্থানে। বিভান আবার পায়চারি শুরু করলো। মাথায় এখন তার গাঢ় চিন্তা। রূপন্তীর সম্মুখে নিজের মনের কথা প্রকাশ করার সিদ্ধান্ত তো সে নিয়েছে, কিন্তু কিভাবে কি করবে তাই ভেবে পাচ্ছে না। এমনিই ছোটবেলা থেকেই সে একটু গম্ভীর চাপা স্বভাবের। নিজের ভেতরকার অনুভূতিগুলো সে কারো সম্মুখে প্রকাশ করতে পারে না, কেমন ইতস্তত লাগে। নিজের সমস্যার কথাই সে কারো সম্মুখে প্রকাশ করতে দ্বিধা দ্বন্দ্বে ভোগে, আর তা যদি হয় তা ভালোবাসার কথা, তাহলে তো হয়েছেই। ওদিকে ইমাদটাও বাড়াবাড়ি করছে প্রচুর। নিজের মনের কথা না জানিয়েও উপায় নেই। এভাবে চুপ করে থাকলে একদিন দেখা যাবে ইমাদ রূপন্তীকে পটিয়ে নিয়ে চলে গেছে। তখন তার আফসোস করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। বিভান আরো কিছুটা সময় নিল। হুট করেই উষ্টে হাসি ফুটে উঠল তার। দ্রুত একটা বড় কাগজ এবং কলম নিয়ে বসে পড়ল সে। কাগজে খসখস ধ্বনি তুলে ব্যস্ত হয়ে লিখল কিছু, অতঃপর ছুটে গেল রূপন্তীর কক্ষের সম্মুখে। ব্যস্ত হাতে কক্ষের দরজায় সে লাগালো কাগজটা, তারপর আবার ছুটে এলো নিজ কক্ষে। দিনের আলো ফুটেছে, রাতের আধারকে বিদায় জানিয়ে আকাশে সূর্যটা উকি দিতে শুরু করেছে ধীরে ধীরে। রূপন্তীর ঘুম ভাঙলো মাত্রই। অবশ্য সকালে একটু তাড়াতাড়ি ওঠার অভ্যাস তার, আর এ অভ্যাস না হয়েও কি উপায় আছে কোনো?
সকালে উঠে নাস্তা তৈরি করে নিজে খেয়ে বিভানকে খাইয়ে তারপর আবার কাজে যেতে হয়। কলেজে ক্লাস একটু দেরিতে শুরু হলেই লাইব্রেরি খুলে দেয় সকাল সকালই। বিয়ে না হয়েও এদেশে এসে যেন সংসার পেতেছে সে। তবে আজ একটা বিষয়ে রূপন্তী একটু অবাকই হয়েছে বটে। এ বাড়িতে আসার পর থেকে এমন কোনো রাত নেই যে বিভান কোনো না কোনো ঝামেলা করেনি আর তার শান্তির ঘুম হারাম করেনি। কিন্তু আজ কি হলো? আজ পুরো রাতে ছেলেটা না কোনো ঝামেলা করেছে আর না তাকে জ্বালিয়েছে। ফলস্বরূপ বেশ ভালো একটা ঘুম হয়েছে রূপন্তীর। মেয়েটা নিজ মনে বিভিন্ন কথা চিন্তা করতে করতে ফ্রেশ হয়ে নিল। ঢুলুঢুলু পায়ে বেরিয়ে এলো কক্ষ থেকে। দরজায় কি লাগানো বা কি লেখা অত শত খেয়াল করলো না সে। প্রতিদিনের ন্যায় নিজ কক্ষ থেকে বেরিয়েই হাত তুলতে তুলতে গেল রান্নাঘরের পানে। প্রতিদিনের ন্যায় নিজ কক্ষ থেকে বেরিয়েই হাই তুলতে তুলতে গেল রান্নাঘরের পানে। বিভান হতাশ হলো। সেই ভোর রাত থেকে সে উকি দিয়ে তাকিয়ে রয়েছে রূপন্তীর দরজার পানে, যে কখন মেয়েটার ঘুম ভাঙবে আর কখন সে দরজা খুলে তার লেখাটা দেখবে। অথচ মেয়েটা তার সকল আশায় পানি ঢেলে কাগজটার পানে তাকালোই না। হাই তুলতে তুলতে চলে গেল রান্নাঘরে। কিন্তু রূপন্তীকে ওই কাগজটা দেখানো যে একান্ত প্রয়োজন, নয়তো সে নিজের মনের ভাব প্রকাশ কি করে করবে। গত রাতে কত ভেবে এইভাবে ভালোবাসা প্রকাশের উপায় বের করেছে সে। এখন তাও যদি বিফলে যায় তাহলে তো ঝামেলা। বিভান জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো। অতঃপর জোর কদমে গিয়ে ঢুকলো রান্নাঘরে। রূপন্তী ছেলেটার পানে তাকালো একবার, অতঃপর আবারও নিজের কাজে মনোযোগী হলো। বিভান উসখুস শুরু করলো। কথাটা যে সে কিভাবে মেয়েটাকে বলবে তাই ভেবে পাচ্ছে না। কতক্ষণ মনে হচ্ছে সাধারণ 3টা শব্দই তো বলবে সে। এ আর এমন কি, কিন্তু বলতে গিয়ে বারবার আটকে যাচ্ছে, গলা শুকিয়ে আসছে। বিভানের এবার নিজের উপরে নিজেরই বিরক্ত লাগছে বেশ। সে যে একটা ভীতু আগে জানা ছিল না। ছেলেটা আরো একটু সময় নিল। ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, তোমার দরজা ওটা কিসের কাগজ ঝুলানো? রূপন্তীর ভ্রু কুঁচকে এলো, কপাল কুঁচকে শুধালো, দরজায় আবার কিসের কাগজ থাকবে? তা আমি কিভাবে জানবো? দেখলাম তোমার দরজায় একটা কাগজ ঝুলানো, গিয়ে দেখে এসো কিসের কাগজ। রূপন্তী ততটা পাত্তা দিল না বিভানের কথায়। আটা মাখাতে মাখাতে জবাব দিল, যে কাগজ হওয়ার হোক তো, পরে যখন রুমে যাব তখন দেখে নেব। এখন কাজ আছে অনেক। না, এখনই দেখতে হবে তোমাকে। বিভান কিছুটা উত্তেজিত হয়ে কথাটা বলল। কপালের ভাঁজ গাঢ় হলো রূপন্তীর। আটা মাখানো ছেড়ে সে তাকালো বিভানের পানে। সন্দিহান স্বরে প্রশ্ন করলো, কেন? বিভান অপ্রস্তুত হলো। আমতা আমতা করে বলল, এমনি আমার মনে হলো তোমার এখনো দেখা প্রয়োজন, তাই তাড়াতাড়ি দেখে এসো। না, পরেই দেখব, কাজ শেষ করে গিয়ে। রূপন্তী আবারও আটা মাখানো শুরু করলো। অধৈর্য হয়ে পড়ল বিভান। এই মেয়েটা চাইছেটা কি এখন? এমনি তার মনের কথা জেনে রূপন্তীর প্রতিক্রিয়া কি হবে? মেয়েটা কি উত্তর দিবে? সে কি মেনে নিবে বিভানকে নাকি প্রত্যাখ্যান করবে? এসব ভেবে ভেবে অস্থির হয়ে উঠেছে ছেলেটা। চিন্তায় চিন্তায় মাথা ফেটে যাচ্ছে। এর মধ্যে আবার এই মেয়ে আরো সময় নিতে চাইছে। বলছে কিনা কাজ শেষ হলে গিয়ে দেখবে। বিভান আর অপেক্ষা করতে পারলো না। এগিয়ে এসে খপ করে ধরল রূপন্তীর এক হাত। হকচকিয়ে উঠল মেয়েটা। তড়িৎ গতিতে তাকালো ছেলেটার পানে। চোখ বড় বড় করে বলল, এ কি করছেন? আমার হাত ধরেছেন কেন? তোমাকে এখনই দেখতে হবে, তুমি পরে দেখবে সব অপেক্ষা আমি আর করতে পারবো না। কথাটা বলেই বিভান রূপন্তীর হাত টানাটানি শুরু করলো। মেয়েটা বিরক্ত হলো। হাতটা ছাড়িয়ে নিতে চাইলো বিভানের হাতের ভাঁজ থেকে। নাক মুখ কুঁচকে বলল, আগে হাতটা তো ছাড়ুন, আমি একা একাই যেতে পারবো সেখানে, আপনার নিয়ে যেতে হবে না। কে শুনে কার কথা? বিভান এক প্রকার টেনে হিসড়ে রূপন্তীর কক্ষের সম্মুখে নিয়ে এলো তাকে। সাথে সাথে কপাল কুঁচকে এলো মেয়েটার। তার দরজায় এসব কি লেখা? একটা বড়সড় সাদা কাগজ টানানো রূপন্তীর দরজার সাথে। সেখানে আবার কালো কালিতে বেশ বড় বড় করে লেখা 143, একটা সংখ্যা মাত্র। এই সংখ্যার মানে কি? আর একটা তার
আর এটা তার দরজার সাথে টানানোই বা মানে কি? এর চেয়েও বড় কথা হলো এটা তার দরজার সাথে লাগিয়েছে কে? এবারের ভেতরে থাকে শুধুমাত্র বিভান এবং রূপন্তী। হ্যারি আর এরিক এখানে থাকলেও তারা থাকে বাড়ির বাইরে বাগানের কোণে 2-1 কক্ষ বিশিষ্ট আলাদা এক ঘরে। রূপন্তী তো এ কাগজে লাগায়নি, তাহলে কে লাগিয়েছে? বিভান। এছাড়া তো আর কাউকে মনে হচ্ছে না। যদিও এ বাড়িতে একটা লুচ্চা ভূতের উপদ্রব রয়েছে, তবে সে তো কখনো রূপন্তীর কক্ষের সম্মুখে দরজা থেকে ঢুকে না, সে ঢুকে বারান্দার দরজা থেকে। তাছাড়া রূপন্তীর মনে বেশ গাঢ় সন্দেহ রয়েছে সে লুচ্চা ভূতটা আর কেউ নয়, স্বয়ং বিভান নিজেই। শুধুমাত্র হাতে প্রমাণ নেই বলে সে কিছু বলতে পারছে না। রূপন্তী কটমট করলো, দাঁতে চেপে শুধালো, আপনার দরজায় এটা কে লাগিয়েছে? নিশ্চয়ই আপনি। এলোমেলো দৃষ্টি ফেললো বিভান। নিজের কথা স্বীকার করবে না ভেবেও মত পরিবর্তন করলো। এত দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে, এত যুদ্ধ জয় করে, নিজের মনের ভাব প্রকাশ করে শেষে যদি তা স্বীকারই না করে, তাহলে মেয়েটা জানবে কিভাবে এটা কার লেখা? বিভান ঢুক গিলল, আমতা করে বলল, 143 এর মানে কি? নিশ্চয়ই ভালো কিছু না। ভালো কিছু হলে অবশ্যই আমার দরজায় লিখতেন না। বিভান নির্বাক, হতবাক, হতাশ। এত কষ্ট করে সে এত বুদ্ধি করে 143 সংখ্যাটা লিখলো, অথচ এই মেয়ে কিনা এর মানেই বুঝলো না। অবশ্য এই সংখ্যাটার মানে সেও জানতো না। একদিন অনলাইনে ঘুরতে এই সংখ্যাটা পেয়েছিল, যেখানে লেখা ছিল নিজের মনের ভাব প্রকাশের জন্য। তাই এই সংখ্যাটাই কাজে লাগিয়েছিল বিভান, কিন্তু সেখানেও ব্যর্থ। রূপন্তী তো এর মানেই জানে না। তপ্ত নিঃশ্বাস ফেললো বেচারা। তার ভাবনার মধ্যেই মেয়েটা এগিয়ে গিয়ে দরজা থেকে ছিঁড়ে ফেললো কাগজটা, অতঃপর সেটা গুছিমুছি করে ছুঁড়ে মারলো বিভানের পানে। কিছুটা চড়া গলায় বলল, আপনার 143 আপনার কাছেই রাখুন। আমার দরজায় আর কখনো এসব আউল ফাউল সংখ্যা লাগাবেন না, সাবধান। আমি যাচ্ছি, আমার কাজ আছে অনেক। রূপন্তী হন করে আবার চলে গেল রান্নাঘরের পানে। বিভান মেঝে থেকে তুললো মেয়েটার একটু আগের ছুঁড়ে মারার কাগজটা, অতঃপর কাগজের গুছিমুছি খুলে অসহায় দৃষ্টিতে চেয়ে রইল সংখ্যাটার পানে। মেয়েটা বুঝলো না তাকে। বিকাল গড়িয়ে সময়টা প্রায় সন্ধ্যার দিকে। চারদিকটা আবছা আধারে ঢেকে যেতে শুরু করেছে। সূর্যটা রক্তিম বর্ণ ধারণ করে স্থান করে নিয়েছে আকাশের এক কোণে। নিজেদের কাজ শেষে বিভান এবং রূপন্তী বাড়ি ফিরল কেবলই। জুতা খুলে একসাথেই দুজন ঢুকলো ভিতরে। রূপন্তী নিজ কক্ষের পানে পা বাড়াতেই তার পিছু ডাকলো বিভান। মেয়েটা থমকে দাঁড়ালো, পিছু ফিরে শুধালো, কিছু বলবেন? বিভান নিজের পকেট ঘেঁষে একটা কাগজের টুকরো বের করে আনলো। সেটা রূপন্তীর পানে বাড়িয়ে দিয়ে বলল, তুমি নাকি অনেক ভালো ছাত্রী, এই অঙ্কটা সমাধান করে দিও তো। রূপন্তী কাগজটা হাতে নিল। দেখতে পেল সেখানে বেশ গোটা অক্ষরে লেখা 9 × 7i 3 × -7v সমান কত? বিভান চলে গেল নিজ কক্ষের পানে। রূপন্তী ওই স্থানে দাঁড়িয়েই অঙ্কটা নিয়ে ভাবলো কিছুক্ষণ, আর সমাধানও পেয়ে গেল। দ্রুত সে ব্যাগ থেকে কলম বের করে ওই প্রশ্নের নিচেই সমাধান করা শুরু করলো। উত্তর সম্ভবত মিলে গেছে। বিশ্বজয়ের হাসি হাসলো রূপন্তী। কাগজটা নিয়ে হেলে দুলে গিয়ে দাঁড়ালো বিভানের কক্ষের সম্মুখে। হাত উঁচিয়ে দরজায় টোকা দিয়ে বলল, আপনার অঙ্ক নিন, সমাধান করে ফেলেছি। বিভান কক্ষে ঢুকে কেবলই শরীরে জড়ানো শার্টটা খুলে একটা টি শার্ট জড়িয়েছিল। প্যান্ট এখনো পাল্টাতে পারেনি। তবে রূপন্তী অঙ্কের সমাধান করতে পেরেছে শুনে সেই অবস্থায় বেরিয়ে এলো সে। মেয়েটা উষ্ঠে বিস্তর হাসি ঝুলিয়ে কাগজটা বাড়িয়ে দিল বিভানের পানে। উৎফুল্ল কণ্ঠে বলল, কি ভেবেছিলেন আমি এর সমাধান করতে পারবো না? সামান্য একটা অঙ্ক নিন, সমাধান করে দিয়েছি। বিভান রূপন্তীর হাত থেকে কাগজটা নিতেই মেয়েটা ভেংচি কাটলো। হেলে দুলে পা বাড়ালো নিজ কক্ষের দিকে। হতাশার নিঃশ্বাস ফেললো বিভান। মেয়েটা এবারেও বুঝলো না তাকে। এ অঙ্কের উত্তর I3U।
এটা মানেই তো আই লাভ ইউ। এইটুকু সহজ কথাও মেয়েটা বুঝলো না। বিভান বুঝে পাচ্ছে না ওই রূপন্তী নামক মেয়েটা মাথা মোটা নাকি তার ভাগ্য খারাপ কোনটা। কিন্তু আজ সারাদিনের প্রচেষ্টা এইটুকু বুঝেছে, এভাবে বলে বা এভাবে মনের ভাব প্রকাশ করে কাজ হবে না কোনো। এবার তাকে অন্য কিছু করতে হবে, বড়সড় কিছু। রৌদ্রোজ্জ্বল সুন্দর একটা দিন। প্রকৃতিটা আজ যেন অন্যান্য দিনের তুলনায় আজ একটু বেশি সুন্দর লাগছে। এই সৌন্দর্যতা অনুভব করে ইমাদ, দোলা, জ্যাক, এলিনা সিদ্ধান্ত নিয়েছে তারা বনভোজন করবে কাছে পিঠেই সমুদ্র সৈকতে, তবে গেরে সারাদিন সমুদ্র বিলাস করবে। কাছে পিঠেই সমুদ্র সৈকতে তাঁবু গেড়ে সারাদিন সমুদ্র বিলাস করবে। আজ সরকারি ছুটি থাকায় রূপন্তীও আর না করেনি। এমনিতেও এদেশে এসে তার ঘোরাঘুরি হয়নি তেমন, এদেশের প্রকৃতিতে ততটা ভালোভাবে অনুভব করা হয়নি। তাও এই বনভোজন উপলক্ষে অন্তত তার একটু প্রকৃতি দেখা হোক। আর বিভান, সে তো যখন শুনেছে রূপন্তী যাচ্ছে তখন থেকেই রাজি। আগে হলে একটা আলাদা ব্যাপার ছিল, কিন্তু এখন রূপন্তী যেখানে সেও সেখানে। নিজেদের পরিকল্পনা অনুযায়ী তাঁবু, খাবার, পানি এবং প্রয়োজনীয় অন্য সব জিনিসপত্র নিয়ে সকলে সকাল সকালে এসে হাজির হলো বিভানের বাড়িতে। এখান থেকে বিভানের গাড়িতে করেই তারা সকলে একসাথে রওনা দিবে সমুদ্রের উদ্দেশ্যে। এখান থেকে বিভানের গাড়িতে করেই তারা সকলে একসাথে রওনা দিবে সমুদ্রের উদ্দেশ্যে। বিভানের সংগ্রহে একটা ছাদ খোলা জিপ গাড়ি রয়েছে, এমনিও খুব একটা ব্যবহার নেই তার। গাড়ির গ্যারেজেই পরে পরে শরীরে ধুলো জমেছে সে গাড়ির। শখের বসে গাড়িটা কিনলো বিভান। অনেকবার ভেবেছিল বিক্রি করে ফেলবে, পরে আবার কি ভেবে যেন বিক্রি করা হয়নি। যাক, তাও আজ সমুদ্র বিলাসে যেতে গিয়ে সেই গাড়ির ব্যবহার করা যাবে। ছাদ খোলা গাড়িতে হই হুল্লোড় করতে করতে পৌঁছে যাওয়া যাবে প্রকৃতির নিকটে। সকাল সকাল সবাই চলে আসতে আর দেরি করতে চাইল না কেউ। সবাই মিলে উঠে বসলো গাড়িতে। ড্রাইভিং সিটে বিভান, তার পাশে ইমাদ, আর বাকিরা সবাই পিছনে। তবে রূপন্তী অবস্থান বিভানের ঠিক পেছনে, তার সিটের সাথে লাগানো সিটে। বিভান গাড়ি স্টার্ট করলো। ইমাদ গাড়ির সাউন্ড সিস্টেমে গান ছাড়তে গিয়েও থেমে গেল। ঘাড় বাঁকিয়ে তাকালো পেছনের দিকে, সকলের উদ্দেশ্যে বলল, কৃত্রিম বাদ্যযন্ত্রের তালে গান শোনার থেকে এমনি খালি গলায় গান শোনা যাক আজ। কিন্তু গান গাইবে কে? জ্যাক কপালে ভাঁজ ফেলে প্রশ্নটা করলো। ইমাদ তৎক্ষণাৎ তাকালো রূপন্তীর পানে, উৎফুল্ল হয়ে বলল, কেন রূপন্তী গাইবে? বাংলাদেশি হয়েও বলতে গেলে বাংলা গান আমাদের শোনাই হয় না, তাও এই উসিলায় একটা বাংলা গান শোনা হবে। একটু থামলো ইমাদ, ফের বলল, একটা সুন্দর দেখে বাংলা গান শোনাও তো রূপন্তী, শুনি আমরা। রূপন্তী কিঞ্চিত অপ্রস্তুত হলো, আমতা আমতা করে বলল, আমি গান টান তেমন পারি না, তাছাড়া আমার গানের কণ্ঠও ভালো নয়। যা পারো তাই গাও নির্দ্বিধায়। আমরা তো এখানে কোনো গানের প্রতিযোগিতা শুরু করিনি যে ভালো খারাপ বিচার করব। যে যেমনটা পারবে সে তেমনটাই গাইবে, একে একে আমরা সবাই গাইব। তবুও পুরো কথাটা আর শেষ করতে পারলো না রূপন্তী। দোলা, জ্যাক এবং এলিনাও তাকে ধরলো গান গাওয়ার জন্য। সকলের অনুরোধের মুখে পড়ে মেয়েটা আর না করতে পারলো না। একটু সময় নিয়ে নিজেকে ধাতস্থ করে সে গান ধরলো। আমার পরানো যাহা চাই তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চাই, তোমা ছাড়া আর জগতে মোর কেহ নাই, কিছু নাই গো, আমার পরানো যাহা চাই, তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চাই।
এইটুকু গিয়ে থামলো রূপন্তী। গানটা যে তার খুব একটা ভালো হয়েছে তেমন নয়, আবার যে খুব খারাপ হয়েছে তেমনও নয়, মোটামুটি চলে আর কি। তবু বিভান বাদে হাত তালি দিল সবাই। ইমাদ বেশ গদগদ হয়ে বলল, কে বলেছে তুমি গান পারো না? বেশ সুন্দর গেছো, তোমার কণ্ঠে সত্যি মুগ্ধতা রয়েছে। রূপন্তী লাজুক হাসলো, বাতাসে উঠতে থাকা চুলগুলো কানের পিছনে গুজতে গুজতে বলল, ততটাও সুন্দর হয়নি যতটা আপনি বলছেন। আরে না না, সত্যি অনেক সুন্দর হয়েছে, তোমার কণ্ঠের তারিফ করতে হয়। বিভানের দৃষ্টি তীক্ষ্ণ হলো। গাড়ি চালাতে চালাতে সে একবার তাকালো পাশ ফিরে। এই ছেলের সব কিছুতেই বাড়াবাড়ি, আদিক্ষেতা দেখলে যেন গা জ্বলে যায়। রূপন্তীর লাজুক ভঙ্গিতে কিছু একটা বলতে চাইল বোধ হয়, কিন্তু তার আগেই তার মুখ বন্ধ করে দিয়ে বিভান বলল, প্রশংসা করলে একটু সীমার মধ্যে করে ইমাদ। এতটা বাড়িয়ে বাড়িয়ে বলিস না যাতে বদ হজম হয়ে যায়। এমনি সমুদ্র তীরে যাচ্ছে, ওখানে গিয়ে বারবার ওয়াশরুমে দৌড়ানোটা সম্ভব হবে না। রূপন্তীর মুখটা চুপসে গেল, ভিতরে ভিতরে কিছুটা লজ্জাও পেল। সে জানে তার গানের গলা ভালো নয়, সে ভালো গাইতে পারে না, তার জন্য এই লোক এভাবে বলবে। ঠিক এই জন্যই সে গান গাইতে চায়নি, কিন্তু ইমাদ শুনল না। এখন কেমন সকলের সম্মুখে তাকে লজ্জায় পড়তে হলো। জ্যাক বুঝলো পরিস্থিতি বিগড়ে যাচ্ছে। এভাবে চললে তাদের বনভোজন শোকে যাত্রায় পরিণত হতে সময় লাগবে না বেশিক্ষণ। এভাবে চললে তাদের বনভোজন শোকযাত্রায় পরিণত হতে সময় লাগবে না বেশিক্ষণ। পরিস্থিতি সামাল দিতে সে বলল, এবার তাহলে আমি গান গাই তাহলে। সবাই সায় জানালো জ্যাকের কথায়। গান শুরু করলো ছেলেটা। একে একে জ্যাক, এরিনা, ইমাদ এবং শেষে গান গাইল দোলা। সকলের মধ্যে দুলার গানটা সুন্দর হয়েছে বেশ, মেয়েটার গলাও বেশ মিষ্টি। রূপন্তী বেশ প্রফুল্লতার সাথেই বলল, অসাধারণ দোলা, তুমি যে এত সুন্দর গান গাইতে পারো আমার তো জানাই ছিল না। দোলা লাজুক হাসলো। জ্যাক এবং এলিনাও তার প্রশংসা করলো বেশ। মেয়েটা বাংলা গান গাওয়ায় তারা গানের কথাগুলো তেমন ধরতে না পারলেও সুর ভালো লেগেছে। তবে দোলা যার প্রশংসার সবচেয়ে বেশি অপেক্ষায় ছিল, যার প্রশংসা শোনার জন্য ছটফট করছিল, সে শুধুমাত্র বলল, সুন্দর হয়েছে। দোলার খারাপ লাগলো কিছুটা। রূপন্তীর বেলায় এত প্রশংসা আর তার বেলায় সুন্দর হয়েছে এইটুকু বলতেও যেন কষ্ট হয়ে গেছে। এতক্ষণ তার চোখে মুখে ধারণ করা লাজুক ভঙ্গিমা সরে গেল তৎক্ষণাৎ। সেখানে জায়গা করে নিল একরাশ বিষণ্ণতা। অবশ্য এখানে ইমাদের দোষ নেই কোনো, সে তো জানে না মেয়েটার মনের কথা। মেয়েটার পানে কখনো তেমন ভাবে ফিরেও দেখে না। এক্ষেত্রে যা দোষ সব দোলার, সেই দুর্বল ইমাদের প্রতি একতরফা ভালোবাসে সে ছেলেটাকে। ছেলেটা তো তাকে কখনো ভালোবাসতে বলেনি। এমনকি ইমাদ রূপন্তীকে পছন্দ করে এই সত্যিটা বোঝার পরও সে সরে আসতে পারেনি, বলতে পারেনি ইমাদকে। মনের মধ্যে একটা আশা থেকেই গেছে, ইমাদ রূপন্তীকে পছন্দ করলেও রূপন্তী তো পছন্দ করে না। মেয়েটার আচার আচরণে তেমনটা কখনো মনে হয়নি। দীর্ঘ শ্বাস ফেলল দোলা। হৃদয়ে একরাশ বিষণ্ণতা নিয়ে সে তাকালো খোলা আকাশের পানে। সকলের গানের পালা শেষ হওয়ার পরপরই জ্যাক তাকালো বিভানের পানে, গলা বাড়িয়ে বলল, এবার তুই গান ধর বিমান। বিভান থমথমে কণ্ঠে জবাব দিল, আমি গাড়ি চালাচ্ছি। তাতে কি হয়েছে? গাড়ি চালাতে চালাতে গান গা, সমস্যা কি? দুর্ঘটনা ঘটতে পারে। ইমাদ পাশ থেকে একটা খোঁচা মারলো বিভানকে, অতঃপর বলল, এক কলি গা, জাস্ট এক কলি। তাছাড়া রাস্তা ফাঁকা, এখন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই তেমন। বিভান লুকিং গ্লাসে একবার দেখে নিল রূপন্তীর মুখখানা। পেছনে বসে সে হেসে হেসে কথা বলছে দোলা এবং এলিনার সাথে। এদিকে আপাতত তার খেয়াল নেই কোনো। বিভান কিঞ্চিত সময় নিয়ে তাকিয়ে রইল মেয়েটার পানে, অতঃপর গেয়ে উঠল, ভাবতে ভাবতে তারে আমি চোখ বুঝিয়া জড়াই ধরি, চোখ মিলিয়া দেখি আমি সে যে বুকে নাই।
এইটুকু গিয়েই থেমে গেল বিভান। রূপন্তী, এলিনা এবং দোলা অবাক চোখে তাকালো তার পানে। ছেলেটা সত্যি অসাধারণ গান গায়, আর কণ্ঠ, মনে হচ্ছে এই কণ্ঠে যেন জাদু আছে, কোনো হৃদয়ে নাড়িয়ে দেওয়ার সক্ষমতা রয়েছে। এলিনা এবং দোলা প্রফুল্লতার সাথে বিভানের প্রশংসা করলেও রূপন্তী প্রশংসা করলো না। গানটা ভালো লেগেছে বেশ, তবে একটু আগের অপমানের কথাও ভুলে যায়নি সে। গান ভালো লাগুক না, যেন গোটা মানুষটাকেই ভালো লাগুক, রূপন্তী তা বলবে না, কখনো না। মেয়েটা সকলের এত গান প্রশংসাকে উপেক্ষা করে ব্যাগ থেকে চকলেট বের করলো এক বাক্স। সকলকে একটা একটা চকলেট দিয়ে শেষে একটা চকলেট বাড়িয়ে দিল বিভানের পানে। ছেলেটা হাতে নিল না চকলেটটা, তৎক্ষণাৎ মুখ হা করে বোঝালো। মুখে দিয়ে দাও। অবাক হলো সকলে। যে ছেলে চকলেট বা মিষ্টি জিনিস পছন্দ করতো না, সে সেদিন চকলেট খেয়েছে, আজ আবার খাইয়ে দিতে বলছে। ইমাদ, জ্যাক, এলিনা এবং দোলা গোল গোল চোখে তাকালো বিভানের হা করা মুখ পানে। বিরক্ত হলো ছেলেটা। সে কি এমন করেছে? শুধু হা করে রূপন্তীকে চকলেটটা খাইয়ে দিতে বলেছে, এই তো। কিন্তু সকলে যেভাবে তাকিয়ে রয়েছে, মনে হচ্ছে যেন সে কি না কি করে ফেলেছে। বিভান কপাল কুঁচকালো, গম্ভীর কণ্ঠে বলল, এইভাবে তাকিয়ে থাকার কি আছে? গাড়ি চালাচ্ছিলাম, তো মুখে দিয়ে দিতে বলেছে। সবাই বিষয়টা স্বাভাবিকভাবে নিল, ইমাদ নিতে পারল না। এমনিও বিভানের আচার আচরণ ইদানিং সন্দেহজনক। রূপন্তী মেয়েটার সাথে যেন সারাক্ষণ ছায়ার মতো লেগে থাকে। আচ্ছা, বিভানও কোনোভাবে রূপন্তীকে পছন্দ করে না তো? করতেও পারে। মানুষ কখন কার উপর দুর্বল হয়ে পড়ে কেউ জানে না। হোক সে শত্রুর মেয়ে তো। আর মানুষ স্বভাবত বিপরীত লিঙ্গের প্রতি আকৃষ্ট হয় বেশি। ইমাদের হৃদয় কাঁপলো। এমন নয় যে সে আগে প্রেম করেনি, কোনো নারীর সাথে সম্পর্কে জড়ায়নি। সে আর পূর্বে এদেশীয় 2 নারীর সাথে সম্পর্কে জড়িয়েছে, আবার ঠুনকো কারণে তাদের সাথে বিচ্ছেদও ঘটেছে। তবে কখনো তেমন কষ্ট হয়নি, হারানোর ভয় জাগেনি হৃদয়ে, যেমনটা রূপন্তীর ক্ষেত্রে জাগে। হয়তো ওই নারীদের কখনো ইমাদ ভালোবাসতে পারেনি, আর রূপন্তীকে ভালোবেসেছে। ছেলেটা রূপন্তীর হাত থেকে বিভানের চকলেটটা নিয়ে নিল। চকলেটের খোসা ছাড়াতে বলল, ওর মুখে আমিই দিয়েছি। বিভান দাঁতে দাঁত চাপলো, ক্রোধে রি রি করে উঠল শরীরটা। সে ঠিক জানে এই বদমাশটা ইচ্ছে করে এমনটা করেছে যাতে রূপন্তী তাকে খাইয়ে না দিতে পারে। তবে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল রূপন্তী। সবার সম্মুখে এভাবে লোকটাকে খাইয়ে দিতে কেমন অস্বস্তি লাগছিল। তাও ভালো, ইমাদ নিয়ে নিয়েছে। মাত্র 2 ঘন্টার ব্যবধানে সমুদ্র তীরে এসে পৌঁছালো বিভানরা। বিশাল জলরাশির অভূতপূর্ব দৃশ্য ধারণ করা এক সুন্দর সমুদ্র। বড় বড় ঢেউ এসে আছড়ে পড়ছে তীরে। ঢেউয়ের একটা শোষো শব্দ আঘাত হানছে কর্ণে। তবে এদিকটায় জনমানবের দেখা নেই তেমন। নিরিবিলি সময় কাটাতে লোকালয় বা মূল সৈকত থেকে কিছুটা দূরে একটু নির্জন স্থানে ঘাঁটি গেড়েছে তারা। এখানে এসেই জ্যাক, বিভান এবং ইমাদ তাঁবু গাড়ার কাজে লেগে পড়লেও রূপন্তী, এলিনা এবং দোলা লেগে পড়েছে সমুদ্র বিলাসে। তারা ছুটে চলেছে সমুদ্রের তীরে তীরে। কিঞ্চিত সময় নিয়ে তাঁবু গেড়ে সবটা গুছিয়ে ইমাদ, বিভান এবং জ্যাকও এলো মেয়েগুলোর পানে। রূপন্তী এক পাশে দাঁড়িয়ে 2 দিকে হাত ছড়িয়ে দিল। চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস টেনে সমুদ্র তীরের বিশুদ্ধ বাতাস টেনে নিতে শুরু করলো ভিতরে। ইমাদ হাসলো, নিঃশব্দে এগিয়ে গেল মেয়েটার পানে। মেয়েটার খুব কাছাকাছি গিয়ে হঠাৎই চিৎকার করে উঠল, ওই ওটা কি? তিমি তিমি। আকম্মিক চিৎকার হক চকালো রূপন্তী। তৎক্ষণাৎ চোখ দুটো খুলল সে। ধর ফরিয়ে উঠে পিছন ঘুরে দৌড়ে লাগাতে অসাবধানতাবশত তার এক পায়ের সাথে আরেক পা বেঁধে গেল। মেয়েটা নিজের শরীরের ভারসাম্য হারালো মুহূর্তেই। হোঁচট খেয়ে পড়ল সম্মুখে। তবে সে একা পড়েনি, ইমাদকে নিয়ে পড়েছে। ছেলেটা তার পেছনে থাকায় প্রথমে ইমাদ পড়েছে, তারপর তার বুকের উপরে রূপন্তী। হক চকিয়ে উঠল ইমাদ, রূপন্তী দুজনই। তাদের পড়ে যেতে দেখে আবার সাথে সাথেই সেখানে ছুটে এলো
বাকিরা। তাদের পরিচিত দেখে আবার সাথে সাথেই সেখানে ছুটে এলো বাকিরা। বিভানের হৃদয়ে যেন আগুন জ্বলে উঠল, ভিতরটা পুড়ছে ভীষণ। এত জায়গা থাকতে রূপন্তীকে কেন ইমাদের উপরেই পড়তে হবে? আর ইমাদকেও বা কেন তাকেই ভয় দেখাতে হবে? বিভানের এই মুহূর্তে ভীষণ ইচ্ছে হচ্ছে সমুদ্র থেকে সত্যি সত্যি একটা তিমি ধরে এনে তার পেটে এই ইমাদ বেটাকে চালান করে দিতে। কিন্তু সব ইচ্ছে তো আর পূরণ করা সম্ভব না। ছেলেটার ক্রোধের পারদ লাফিয়ে লাফিয়ে উপরের দিকে উঠল। চোখ দুটোতেও তার ছড়িয়ে পড়েছে রক্তিম আভা। চোয়াল শক্ত করে রূপন্তীকে সে বলল, ঠিকভাবে হাঁটাও শেখায়নি তোমার ওই সুশীল বাবা, যেখানে সেখানে যার তার গায়ের উপর হুমড়ে খেয়ে পড়ো। রূপন্তী তড়িঘড়ি করে ইতিমধ্যে ইমাদের উপর থেকে উঠে দাঁড়িয়েছে। বালির উপরে পড়ায় মেয়েটা খুব একটা ব্যথা না পেলেও অপ্রস্তুত হলো ভীষণ। সাথে বিরক্তও লাগলো। এই ইমাদ ছেলেটা ইদানিং একটু বেশিই করছে, অতিরিক্ত গায়ে পড়ছে। ইমাদ যদি হঠাৎ করে পেছন থেকে এসে তাকে ভয় না দেখাতো তাহলে সেও চমকে ওঠে, পিছন ফিরতো না, আর শরীরের ভারসাম্য হারিয়ে এই গায়ের উপরেও পড়তো না। ইমাদ যদি হঠাৎ করে পেছন থেকে এসে তাকে ভয় না দেখাতো তাহলে সেও চমকে ওঠে, পিছন ফিরতো না, আর শরীরের ভারসাম্য হারিয়ে এর গায়ের উপরেও পড়তো না। রূপন্তী বুঝে ইতিমধ্যে তার জন্য কোনো অনুভূতি বাসা বেঁধেছে, কিন্তু ছেলেটা তো সরাসরি কিছুই বলছে না, তাই সেও কিছু বলতে পারছে না। যেখানে ইমাদ সরাসরিভাবে কিছু বলছে না সেখানে সেই বা সরাসরিভাবে কিছু কিভাবে জিজ্ঞেস করবে? বিষয়টা দৃষ্টিকটু। তাছাড়া এদেশে আসার পর বিভিন্ন বিষয়ে ইমাদ তাকে সাহায্য করেছে, বেশ সর্বদা ভালো ব্যবহার করেছে। সেক্ষেত্রে হুট করে ছেলেটার সাথে খারাপ ব্যবহার মানানসই নয়। তাও যদি ছেলেটা মনের কথা প্রকাশ করত তখন না হয় বুঝিয়ে বলা যেত কিছু একটা, কিন্তু এ তো তাও করছে না। আর এই লোক আছে সব সময় তার বাবাকে নিয়ে, প্রতিটি কথায় তার বাবাকে না টানলে এর পেটের ভাত হজম হয় না। রূপন্তী দাঁতে দাঁত চাপলো, বিভানের পানে তাকিয়ে বলল, তা বলার আমাকে বলুন, প্রতিটি কথায় কথায় একদম আমার বাবাকে টানবেন না। টানবো 100 বার। তুমি অন্য ছেলেদের গায়ের উপরে পড়তে পারবে, আর আমি তোমার বাবাকে টানতে পারবো না? রূপন্তী ভ্রু কুঁচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, অন্য ছেলেদের গায়ের ওপরে পড়ার সাথে আমার বাবার সম্পর্ক কি? বিভান ভাবলেশহীন ভাবে জবাব দিল, কোনো সম্পর্ক নেই, তবুও আমি তার কথাই তুলব, যাতে ফের তুমি আর কারো গায়ের উপর না পড়ো। এ পর্যায়ে রূপন্তীর মেজাজ বিগড়ালো আরো। কোনো কারণ ছাড়াই এ তার বাবাকে নিয়ে যা খুশি বলবে আর তাকে তা মেনে নিতে হবে। কেন? কোন দেশের লাট সাহেবে? মেয়েটা দাঁতে দাঁত চেপে বলল, ঠিক আছে, তাহলে আমি যখন তখন ওর গায়ের ওপর পড়ব, যেখানে যেই ছেলেকে পাবো লাফিয়ে তার কোলে উঠে যাব। বিভান তৎক্ষণাৎ সকলের সম্মুখে দাঁড়িয়েই নিজের 2 হাত বাড়িয়ে দিল রূপন্তীর পানে। স্বাভাবিক কণ্ঠে বলল, আপাতত আমার কোলে উঠে এসো, আমি তোমাকে কোলে নেওয়ার জন্য একদম প্রস্তুত। রূপন্তী ভরকে গেল। এসব কি বলছে এই লোক? মাথাটা খারাপ হলো নাকি? সে না হয় রাগের মাথায় একটা কথা বলেই ফেলেছে, সেই কথার এমন উত্তর অন্তত বিভানের ন্যায় পুরুষের থেকে কাম্য ছিল না। জ্যাক, ইমাদ, এলিনা এবং দোলাও অবাক হলো ভীষণ। বিস্ময়ে জ্যাকের চোয়াল ঝুলে পড়ল যেন। এ কোন বিভানকে দেখছে সে? কোন মুখ দিয়ে ছেলেটা এই কথা বের করলো? রূপন্তী আর চোখে একবার দেখলো সকলের পানে তাকিয়ে। কেমন বিব্রতকর দৃষ্টি তাদের। মেয়েটা ভিতরে অপ্রস্তুত হলো ভীষণ। এলোমেলো পা ফেলে ওই স্থান থেকে পালাতে চাইলো সে। যেতে যেতে বলল, আপনি একটা অসভ্য নির্লজ্জ বদমাইশ লোক। সময় গড়ালো কিছুটা। আকাশে অবস্থানরত সূর্যটা তার স্থান পরিবর্তন করে প্রায় মাথার উপরে চলে এসেছে। সকলে মিলে দুপুরের খাবার তৈরির তোড়জোড় শুরু করে দিয়েছে ইতিমধ্যে। ওই নাটক সিনেমাতে যেমনটা দেখা যায়, অনেক বন্ধু বান্ধব মিলে সমুদ্র তীরে ঘুরতে যায়, সমুদ্র থেকে চিংড়ি, কাঁকড়া, ঝিনুক আহরণ করে তা রান্না করে সকলে খায়। আসলে বাস্তবতা তার ভিন্ন।
বাস্তবে সমুদ্র তীরে আজকাল চিংড়ি, কাঁকড়া, ঝিনুক তো দূরে থাক, একটা পোকাও খুঁজে পাওয়া মুশকিল। তারপরও রূপন্তী, ইমাদ, জ্যাক, দোলা এবং এলিনা মিলে চারদিকে অন্তত একটা ছোট চিংড়ির আশায় খোঁজাখুঁজি করছিল বেশ। তবে শেষ পর্যন্ত তারা সকলেই ব্যর্থ। উপায় না পেয়ে বাসা থেকে আনা মাংসের বারবিকিউ করার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু সকলে মিলে মাংস কেটে কুটে ধুয়ে প্রস্তুত করে ফেললেও বারবিকিউ মশলা কোথায়? তাদের খাবারের ব্যাগে মশলা পাওয়া যাচ্ছে না কোথাও। কিঞ্চিত সময় ধরে মশলা খোঁজাখুঁজির মধ্যেই রূপন্তীর স্মরণে এলো কিছু একটা। হাত তুলে নিজের কপালে নিজে চাপড় মেরে বলল, মশলা তো আমার ব্যাগে। সকালে খাবারের সব জিনিসপত্র এই ব্যাগে ভরতে ভরতে আর জায়গা না থাকায় মশলার প্যাকেট আমার ব্যাগেই ভরেছিলাম। পরপর উঠে দাঁড়ালো রূপন্তী। তাঁবুর দিকে যেতে যেতে বলল, ব্যাগ থেকে মশলা নিয়ে আসছি এখনই। সকলের ব্যস্ততার সুযোগ নিয়ে বিভানও উঠে দাঁড়ালো সেখান থেকে। রূপন্তীর পিছু পিছু সে হলো তাঁবুর নিকটে। মেয়েটা ব্যাগ থেকে মশলার প্যাকেট বের করে তাঁবুর বাইরে বেরুতেই মুখোমুখি হলো বিভানের। তবে ছেলেটাকে খুব একটা পাত্তা দিল না রূপন্তী। তাকে দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে পা বাড়ালো সম্মুখের দিকে। ভ্রু কুঁচকালো বিভান, পিছু ডেকে বলল, দাঁড়াও। রূপন্তী থমকে দাঁড়ালো, পিছন ঘুরে বিভানের পানে তাকিয়ে বলল, জি কিছু বলবেন? বিভান তেমন ইতিউতি করলো না, সোজা সাপটা বলল। আমি ব্যতীত আর কোনো ছেলের গায়ের উপরে পড়বে না। রূপন্তী চমকালো ভীষণ। এ কি বলছে এ পুরুষ? সে কি ভুল শুনছে নাকি সঠিক? যে ছেলেকে একটু ভুলবশত ছুঁয়ে দিলেও শত্রুর মেয়ে বলে ছ্যাদ করে ওঠে, সে কিনা আজ বলছে সে ব্যতীত আর কারো গায়ের উপরে পড়বে না। এ কথার মানে কি? সে যেটা ভাবছে তেমনটা নাকি অন্য কিছু? রূপন্তী সঠিক সিদ্ধান্ত নিতে পারছে না। এতদিন এ পুরুষকে সে এক রূপে দেখে এসেছে, আজ হুট করেই তার এ ভুল বদল মেনে নিতে পারছে না। কেমন বিভ্রান্ত হচ্ছে হৃদয়, দুটানায় ভুগছে। রূপন্তী চোখ বড় বড় করলো, অবাক স্বরেই বলতে চাইল কিছু, কিন্তু তার আগেই ডাক পড়লো। এলিনা গলা উঁচিয়ে বলল, তাড়াতাড়ি মশলা নিয়ে এসো। বিভানু এলিনার ডাক শুনে আর ওই স্থানে দাঁড়ালো না। মেয়েটাকে কিছু বলার সুযোগ না দিয়ে সে পা বাড়ালো ইমাদের দিকে। তবে যাওয়ার আগে মৃদু স্বরে বলল, তাড়াতাড়ি এসো। রূপন্তী আর তেমন ভাবলো না বিভানের কথাটা নিয়ে। আপাতত সমুদ্র বিলাসে এসেছে, সমুদ্র বিলাস করা যাক, তারপর না হয় এসব বিষয় নিয়ে ভাবা যাবে। তাছাড়া এই লোকের উপর বিশ্বাস নেই কোনো, সব সময় তাকে অপমান করার কারণ খোঁজে। এখন এমন একটা কথা বলে তাকে বিভ্রান্তিতে ফেলে একটু পরেই দেখা যাবে অপমান করছে। রূপন্তী নিজের সকল ভাবনা চিন্তার ইতি ঘটিয়ে মশলা নিয়ে পৌঁছালো বাকিদের কাছে। সবাই মিলে হই হুল্লোড় করতে করতে বারবিকিউ তৈরি শুরু করলো। কিন্তু এই হই হুল্লোড়ের মাঝে হঠাৎ করে অসাবধানতাবশত রূপন্তীর হাত লেগে গেল বারবিকিউ তৈরির আগুনে। সাথে সাথে চিল্লিয়ে উঠল মেয়েটা। হকচকালো সকলেই। বিভান তাড়াহুড়ো করে রূপন্তীর হাতটা ধরবে, কিন্তু তার আগেই মেয়েটার হাতটা ধরে নিল ইমাদ। অস্থির কণ্ঠে বলল, একটু দেখে কাজ করবে না? বেশি ব্যথা পেয়েছো? বিমানের দৃষ্টি তীক্ষ্ণ থেকে তীক্ষ্ণতর হলো। হৃদয়টা জ্বলে উঠল ভীষণ ভাবে। মনে হচ্ছে যেন কেউ তার পিণ্ড বরাবর একটা বিষাক্ত তীর ছুঁড়ে মেরেছে। ইমাদের উপর রাগ লাগছে ভীষণ। তবে এবার রাগের সাথে সাথে রূপন্তীকে হারানোর ভয়টাও জেঁকে উঠেছে তাকে। জেঁকে ধরেছে তাকে। ইমাদ যেভাবে রূপন্তীর পেছনে পড়ে আছে, তাতে মেয়েটার হৃদয়ে দুর্বলতা তৈরি হতে সময় লাগবে না। মেয়ে মানুষ এমনিতেই একটু যত্ন এবং একটু ভালোবাসা পেলেই গলে যায়। না, বিভান কিছুতেই রূপন্তীকে হারাতে পারবে না। তাতে যা হবার হয়ে যাক। এবার তাকে এমন কিছু করতে হবে যাতে কেউ চাইলেও তার থেকে রূপন্তীকে আলাদা করতে না পারে। সে যদি এখন মেয়েটার সাথে প্রেমের সম্পর্কে জড়ায়, তাহলেও দুদিন পর একটা বিচ্ছেদের সম্ভাবনা থেকেই যায়। জোরপূর্বক না হয় রূপন্তীকে তার প্রেমিকা বানাবে, কিন্তু তারপর যদি রূপন্তী চলে যেতে চায়, তখন বিভানের এমন কোনো লিগ্যাল অধিকার থাকবে না যার দ্বারা সে মেয়েটাকে ফিরিয়ে আনতে পারবে বা নিজের কাছে বেঁধে রাখতে পারবে।
আর এখন যদি এই সমুদ্র তীরে তারা থাকে তবে ইমাদ আরও বিভিন্নভাবে রূপন্তীর কাছাকাছি আসার চেষ্টা করবে, মেয়েটার মন জয়ের চেষ্টা করবে, যা সহ্য হবে না বিভানের। বসা থেকে উঠে দাঁড়ালো ছেলেটা। ইমাদের হাত থেকে রূপন্তীর হাতটা এক প্রকার ছিনিয়ে নিল সে। টেনে দাঁড় করাতে করাতে বলল, চল আমার সাথে। কোথায়? জাহান নামে। রূপন্তীকে টেনে হিসড়ে গাড়ির দিকে পা বাড়ালো বিভান। মেয়েটা ব্যস্ত হলো, চেঁচিয়ে বলল, আরে কি করছেন কি? কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? বিভান উত্তর দিল না। তবে হঠাৎ তার এমন আচরণে হক চকালো উঠল ইমাদ, জ্যাক, এলিনা এবং দোলা। তারা সকলে মিলে এখানে এসেছে প্রাকৃতিক বিরাজ করতে, সমুদ্র তীরে একটু সময় কাটাতে। তাহলে এখন বিভান রূপন্তীকে নিয়ে চলে যেতে চাইছে কেন? ইমাদ এবং জ্যাক পথ আগলে দাঁড়ালো বিভানের। ইমাদ জিজ্ঞেস করলো, কোথায় যাচ্ছিস ওকে নিয়ে? কাজ আছে তাই চলে যাচ্ছে। তোর কাজ আছে? আছে, তুই চলে যা রূপন্তীকে নিয়ে। কেন যাচ্ছিস? ওকে রেখে যা, ও আমাদের সাথে উপভোগ করুক। বিভান দাঁতে দাঁত চাপলো, চিবিয়ে চিবিয়ে বলল, ওকে ছাড়া কাজটা হবে না বলেই ওকে নিয়ে যাচ্ছে। তোর উপভোগ কর, তোদের তো কেউ বারণ করেনি। কথাটা শেষ করেই বিভান রূপন্তীর হাত টেনে আবার হাঁটা লাগালো, গিয়ে বসলো গাড়িতে। জ্যাক তাড়াহুড়া করলো, ব্যস্ত পায়ে গাড়ির কাছে এসে বলল, তুই গাড়ি নিয়ে চলে গেলে আমরা বাড়ি ফিরবো কি করে? বিভান গাড়িতে স্টার্ট দিতে দিতে জবাব দিল, এখান থেকে 10 মিনিট হাঁটলে একটা স্টেশন পেয়ে যাবে, সেখানে গিয়ে ট্যাক্সি ধরে বাড়ি ফিরে যাস। ইমাদের রাগ লাগলো। সে বেশ বুঝতে পারছে কোনো কাজ টাজ নেই, শুধুমাত্র তার থেকে দূরে সরাতে বিভান রূপন্তীকে নিয়ে চলে যাচ্ছে। ক্রোধে ফুসফুস ধ্বনি তুলল ইমাদ, গলা উঁচিয়ে কিছু বলতে চাইল সে, কিন্তু তার আগেই বিভান গাড়ি নিয়ে প্রস্থান ঘটালো। ইমাদের রেগে মেগে তার পাশেই অবস্থানরত একটা গাছের গায়ে ঘুষি বসালো, কটমট করে বলল, আমিও দেখি কিভাবে তুই রূপন্তীকে আমার থেকে দূরে সরিয়ে রাখিস। আমার ভালোবাসা পেতে আমাকে যত দূর যেতে হয় আমি যাব। কিছুটা সময়ের ব্যবধানে বিভান একটা বড় বিল্ডিং এর সম্মুখে গাড়ি থামালো। শহরের মধ্যেই বিল্ডিংটা, কিন্তু এখানে হঠাৎ কেন এলো তারা? এখানে তাদের কাজই বাকি। রূপন্তী ভ্রু কচকালো, সন্দিহান সুরে প্রশ্ন করলো, আমরা এখানে কেন এসেছি? বিভান উত্তর দিল না কোনো। গাড়ি থেকে নেমে ঘুরে এসে দাঁড়ালো রূপন্তীর পাশে, সেদিকের দরজাটা খুলে বলল, নেমে এসো। রূপন্তি গাড়ি থেকে নামতেই বিভান উল্টো ঘুরে বিল্ডিং এর ভিতরের দিকে পা বাড়ালো। মেয়েটাও দেরি করলো না, দ্রুত ছুটতে লাগলো তার পিছু পিছু। বিভান রূপন্তীকে নিয়ে সোজা এলো ওই বিল্ডিং এবং পঞ্চম তলায়। বিভান রূপন্তীকে নিয়ে সোজা এলো ওই বিল্ডিং এর ওই পঞ্চম তলায়। অবাক হলো মেয়েটা, গোল গোল চোখে তাকালো আশেপাশে। বিল্ডিং এর অন্যান্য ফ্লোর গুলোর খবর তো আর জানা নেই, তবে এই ফ্লোরটা বেশ সাজানো গোছানো এবং পরিপাটি। বেশ কিছু মানুষও বসে বসে কাজ করছে, সম্ভবত এটা কোনো অফিস হবে। কিন্তু বিভান এখানে কেন রূপন্তীকে নিয়ে এসেছে? এখানে তাদের কাজ কি? ছেলেটা অফিস কক্ষের ভিতরে প্রবেশ করতেই কর্মরত সবাই উঠে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করলো। বিভান হালকা একটু মাথা নাড়িয়ে সকলকে বসতে বলল। অতঃপর রূপন্তীকে নিয়ে অফিসের ওই একটা বড়সড় কক্ষে এসে দাঁড়ালো। মেয়েটার চোখ বড় বড় হলো আরো, বিস্মিত দৃষ্টিতে সে তাকালো আশেপাশে। এটা সম্ভবত কারো নিজস্ব কেবিন। কক্ষের চারদিকটা পরিপাটিভাবে সাজানো, এক পাশে আবার একটা সোফাও রয়েছে। বিভান সোফার পানে ইশারা করলো, আদেশের সুরে রূপন্তীকে বলল, ওখানে গিয়ে বসো। মেয়েটা চারদিকে নজর ঘুরাতে ঘুরাতেই বসলো সোফায়। ঠিক তখন ওই দরজা ঠেলে ভেতরে ঢুকলো এরিক এবং হেরি, হাতে তাদের নীল রঙা একটি ফাইল। বিভান তাদের দেখেই এগিয়ে গেল, গম্ভীর স্বরে প্রশ্ন করলো, যে কাজটা দিয়েছি করেছিস তো? হ্যারি নীল রঙের ফাইলটা এগিয়ে দিল বিভানের পানে, স্বাভাবিক কণ্ঠেই বলল, জি স্যার। বিভান হাত বাড়িয়ে ফাইলটা হাতে নিতে নিতে বলল, ঠিক আছে, বাকিদের নিয়ে বাইরে অপেক্ষা কর, আমি রূপন্তীকে নিয়ে আসছি একটু পর। হ্যারি এবং এরিক চলে গেল। বিভান বসলো রূপন্তীর পাশে, হাতের ফাইলটা উল্টে পাল্টে দেখতে দেখতে প্রশ্ন করলো, এমদের সাথে তোমার কি সম্পর্ক? কোনো সম্পর্ক নেই। বিভান তার কাছে থাকা ফাইলটা এগিয়ে দিল রূপন্তীর দিকে, নির্বিকার ভঙ্গিতে বলল, সম্পর্ক থাকলে আমার কিচ্ছু করার ছিল না। যাই হোক, এখন এটা সই করে দাও। রূপন্তী ফাইলটা হাতে নিল, ভ্রু কুঁচকে শুধালো,
এটা কি? তুমি অশিক্ষিত নাও, পড়ে দেখো। রূপন্তী ভ্রু কুঁচকে ফাইলের ভিতরে থাকা কাগজগুলো পড়তে শুরু করলো। কিঞ্চিত সময়ের ব্যবধানে চোখ দুটো বড় বড় হয়ে উঠল তার, চোখে মুখে ফুটে উঠল বিস্ময় ভাব। হতবাক কণ্ঠে সে বলল, এ তো বিয়ের কাগজ। শীতল হলো বিভানের দৃষ্টি। ভাবলে সেহীনভাবে পকেট থেকে একটা কলম বের করে তা এগিয়ে দিল রূপন্তীর পানে। গম্ভীর অথচ ঠান্ডা কণ্ঠে বলল, সই করে দাও। রূপন্তী বিস্ময়ের চূড়ান্ত পর্যায়ে। এতটা বিস্মিত বোধ হয় সে আর কখনো হয়নি। এসব কি হচ্ছে তার সাথে? বিভান এখানে এনে তাকে বিয়ের কাগজে সই করতে বলছে কেন? যে লোক তাকে শত্রু মনে করে সর্বদা অপমানের কারণ খোঁজে, সে কিনা আজ তাকে বিয়ে করতে চাইছে। তাছাড়া বিভান যেখানে এখনো তার বাবাকে নিজের পিতা মাতার হত্যাকারী হিসেবে মানে, সেখানে তাকে বিয়ে করতে কেন চাইছে? তাও এইভাবে কাউকে না জানি একাকী। কি চাইছেটা কি এই লোক? রূপন্তী মস্তিষ্ক যেন আর কিছু ভাবতে পারছে না। কেমন ফাঁকা ফাঁকা লাগছে মস্তিষ্কটা। আচ্ছা, বিভান তার সাথে মজা করছে না তো? তাই হবে হয়তো। না হয় পৃথিবীতে একমাত্র মেয়ে হিসেবে রূপন্তী জীবিত থাকলেও তাকে তো বিভানের বিয়ে করার কথা নয়। মেয়েটা ঠোঁট টেনে একটু হাসার চেষ্টা করলো। আপনি নিশ্চয়ই মজা করছেন আমার সাথে, তাই না? তোমার সাথে আমার মজা করার সম্পর্ক? না। তাহলে আমি মজা করছি না। রূপন্তীর হতবাক কণ্ঠে বলল, তার মানে এটা সত্যি? আপনি সত্যি আমাকে বিয়ে করতে চাইছেন? একদম। কিন্তু কেন কেন বিয়ে করতে চাইছেন আপনি আমাকে? আমার ইচ্ছে হচ্ছে তাই। বিভানের দায়ে সারা জবাব। রূপন্তীর এবার অবাকের সাথে সাথে রাগও লাগলো ভীষণ। লোকটা কি নাটক শুরু করেছে আবার? বিয়েটা কি কোনো ছেলে খেলা নাকি? রূপন্তী ফুঁসে উঠল, কণ্ঠে কিছুটা ক্রোধ নিয়ে বলল, নাটক শুরু করেছেন? বিয়ে কি কোনো ছেলে খেলা নাকি যে আপনার ইচ্ছে হলো আর করে নিলেন? তাছাড়া আমি আপনাকে বিয়ে করতে রাজি নই। আমি তোমার মতামত চাইনি, শুধু সই করে দিতে বলেছি, সই করো। রূপন্তী কটমট করলো, দাঁতে দাঁত চেপে বলল, মামুর বাড়ির আবদার পেয়েছেন যে আপনি বলবেন সই করতে আর আমাকে সই করে দিতে হবে? আমার জীবন অবশ্যই আপনার ইচ্ছে অনুযায়ী চলবে না। একজন স্বাধীন নারী হিসেবে আমার জীবনের সকল সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুমাত্র আমার। আপনার কোনো অধিকার নেই নিজের মতামত আমার উপর চাপিয়ে দেওয়ার। বিভান সোফায় গা এলিয়ে দিল, শীতল কণ্ঠে বলল, আপাতত সে অধিকারটা পেতে এত আয়োজন। তুমি শুধু একবার কাগজটা সই করে দাও, তারপর অধিকার কত প্রকার ও কি কি হাতে কলমে শিখিয়ে দেবো তোমাকে। রূপন্তীর ক্রোধ বাড়ল আরো। চোখ বন্ধ করে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো সে। অতঃপর শক্ত কণ্ঠে বলল, আমি আপনাকে বিয়ে করব না, কিছুতেই না। দরকার হলে আজীবন কুমারী থাকব, তবুও আপনাকে বিয়ে করব না। সামান্য একটু ভেবে চিনতে তারপর সিদ্ধান্ত জানিও। বিভান এখনো নির্বিকার জবাব। রূপন্তী বসা থেকে উঠে দাঁড়ালো তৎক্ষণাৎ, কটমট করে বলল, ভাবনা চিন্তার কিছু নেই, আমি আপনাকে বিয়ে করব না মানে করব না। থরপর পিছন ঘুরে হাঁটা লাগালো রূপন্তী। যেতে যেতে বলল, আপনি থাকুন, আমি যাচ্ছি। বিভান ততটা গায়ে মাখলো না রূপন্তীর একটা কথাও। পিছন থেকে ডেকে নির্লিপ্ত ভঙ্গিতেই বলল, আচ্ছা, বাড়িতে গিয়ে দুজনের বদলে তিনজনের রান্না বসো। কাজী সাহেবও আজ থেকে আমাদের বাড়িতেই থাকবেন। আমাদের বিয়েটা না হওয়া অবধি ওনাকে বিদায় দিচ্ছি না। রূপন্তী থেমে গেল, জোরে একটা নিঃশ্বাস নিয়ে আবার এসে দাঁড়ালো বিভানের মুখোমুখি। কটমট করে বলল, কোনো কাজী সাহেব যেন বাড়িতে না আসে, তাহলে কিন্তু খুব খারাপ হবে বলে দিলাম। বিভান সোজা হয়ে বসলো, বাঁকা হেসে বলল, কোন অধিকারে তুমি এই কথা বলছো? এই বাড়িটা কি তোমার? তুমি কি আমার স্ত্রী? তাহলে আমার বাড়িতে কে আসবে না আসবে কিংবা কে থাকবে না থাকবে সে সম্পর্কে কথা বলার তুমি কে? থমথম খেয়ে থতমত খেয়ে গেল রূপন্তী। সত্যিই তো ও বাড়ি তার নয়, সুতরাং ও বাড়ি সম্পর্কে কথা বলার কোনো অধিকার তার নেই। ঠিক আছে, কাজী সাহেব কেন, কাজী সাহেবের পুরো পরিবার সহ বাড়িতে আনুক বিভান, সেও কিছু বলবে না। কিন্তু এ বিয়েও সে কোনোভাবেই করবে না। এমন লোককে আর যাই হোক বিয়ে করা যায় না। খবিশ লোক একটা। বিয়ে মানে জানে
বিয়ে হলো সারা জীবনের বন্ধন, আর লোকের সাথে রূপন্তী সারা জীবন কাটাতে পারবে না। মেয়েটা ফুস করে একটা নিঃশ্বাস ছাড়লো, পিছন ঘুরে আবার চলে গেল। যেতে নিলেই তার হাত ধরে টেনে ধরলো বিভান। পিছন ঘুরে আবার চলে যেতে নিলেই তার হাত টেনে ধরলো বিভান। ঠান্ডা কণ্ঠে বলল, বসো। রূপন্তী বসলো না, বিভানের পানে ফিরে তাকিয়ে বলল, বসার দরকার নেই, আপনার যা বলার এভাবেই বলুন। বিভান উঠে দাঁড়ালো, পকেটে হাত গুজে খুব স্বাভাবিক ভঙ্গিতেই জিজ্ঞেস করলো, আমাকে তোমার বিয়ে করতে না চাওয়ার কারণ কি? আপনাকে আমার ভালো লাগে না। কেন ভাল লাগে না? আমি সুদর্শন, তরুণ, অর্থ সম্পদ রয়েছে, যে কোনো মেয়ের আমাকে ভালো লাগার কথা। তোমার ভালো লাগবে না কেন? রূপন্তী ভ্রু কুঁচকালো, কপালে ভাঁজ ফেলে প্রশ্ন করলো, নিজের প্রশংসা নিজে করছেন? না, আমি শুধু জানতে চেয়েছি আমাকে তোমার না পছন্দ করার কারণ। রূপন্তী অত ভাবলো না, ফট করে বলল, কারণ আপনার স্বভাব চরিত্র খারাপ।